প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমানা। সেই সঙ্গে মহর্ষি ভবনের দিকে তাকিয়ে আমরা শ্রদ্ধা ও বিস্ময়ে অভিভূত। বাংলা তথা ভারতের নবজাগরণের পীঠস্থান জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। অনুমান 1784 প্রদীপ জ্বলেছিল ঠাকুর পরিবারের এই ভদ্রাসনে। কেমন ছিল প্রাচীন কলকাতা? নবাব আলীবর্দী রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে আসছেন কলকাতায়। রাজা দেখালেন আসি পলাশীর কাছে, জল নাই প্রজা নাই বন হইয়াছে। ক্রমে হইলেন কলিকাতা উপস্থিত, ইহার দুর্দশা দেখি নবাব স্তম্ভিত। উত্তরে গঙ্গার ধারে মাত্র কয়জন, পূর্ব দক্ষিণ ভাগে শুধু বাদাবন। আলীবর্দী ফিরে গিয়েছিলেন, কিন্তু ইংরেজ কোম্পানি বেছে নিয়েছিল এই কলকাতাকে, আদ্যিকালের কলকাতা, যেখানে ডাঙায় বাঘ, জলে কুমির আর জঙ্গলে ডাকাত। চিত্তেশ্বরী মন্দিরে নরবলি হত। কলকাতার প্রাচীন পথ এই চিত্তি। ইংরেজরা বলতো রোড টু কালীঘাট। 1757 পলাশী যুদ্ধ জয় করে প্রায় কলকাতা। 1765 ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করল। কলকাতা হয়ে উঠল পূর্ব ভারতের আমদানি রপ্তানির জমজমাট কেন্দ্র। কলকাতা বাড়ছে, কাজকর্ম বাড়ছে। দেওয়ান, মুৎসুদ্দি, বেনিয়ান, তারা তো প্রাচীন ছড়ায় বলছে, পিরালি গায়ে তাকিয়ার সোনার বেগে করিলে আবাদ তারা দেশ ভরে ধানে। পঞ্চানন কুশারী সেই পিরালি ব্রাহ্মণ। অন্তজ মানুষদের কাছাকাছি ছিল এই পিরালি ব্রাহ্মণ। লোকে ডাকত ঠাকুর। 1784 সালে নীলমণি ঠাকুর নিজস্ব উপার্জন লব্ধ নগদ 1 লক্ষ টাকা ও লক্ষ্মী জনার্দন শিলা নিয়ে প্রথমে পাথুরিয়াঘাটা, পরে জোড়াসাঁকোয় আটচালা বাঁধলেন। हरे मुरारे मधुकैत भारे गोपाल गोविंद मुकुंद शौर्य जजनीश नारायण कृष्ण विष्णु निराश। এই বাড়িতেই জন্মগ্রহণ করলেন দ্বারকানাথ ঠাকুর। কলকাতা তখন সরগরম বাইখ্যান্তা, হাফাকড়ায় আর কবিগানের আসে। আমি চৌগুনে হাতে যাব সঙ্গে, আমি চৌগুনে হাতে যাব সঙ্গে
কাঠি ধাক্কা ফেলে কাঠি ধাক্কা ফেলে আধি চাদর চমৎকার চৌগুলি হাতে যাব সঙ্গে আমি ভোরবেলা ঘেরাটোপ দেওয়া পালকিতে বাড়ির মেয়েরা চলেছেন গঙ্গা স্নান করতে। পালকির ভিতরে বসে থাকতেন তারা, পালকি শুদ্ধ ডোবানো হতো গঙ্গায়। এভাবেই হতো গঙ্গা স্নান। নতুন ও পুরাতন সংঘাত ও সমন্বয়ের ভিতর দিয়ে কলকাতার সংস্কৃতির বুনিয়াদ গড়ে উঠছে। দেওয়ান রামমোহন রায় আসছেন দ্বারকানাথের সঙ্গে দেখা করতে। আপনি কি চাকরি ছেড়ে রংপুর থেকে চলেই এলেন? হ্যাঁ দ্বারকানাথ, চাকরি ছেড়েই চলে এলাম। কোম্পানির চাকরির চেয়ে আরো জরুরি কাজের তাগিদ অনুভব করছি অন্তরে। আমার আশা আমরা দেশের জন্য কিছু কাজ করে যেতে পারবো। তুমি কি কোম্পানির চাকরি করছো? হ্যাঁ, এবং নিজেও কিছু কিছু ব্যবসা করছি। তুমি তো ইংরেজি শিখেছো? হ্যাঁ, সে বলিস। আমার ইচ্ছা ভালো করে ইংরেজি শিখে ইংরেজদের মতন স্বাধীন ব্যবসা করব। দেখো, আমাদের কিন্তু শিক্ষা ও সংস্কার এই দুটো কাজ একসঙ্গে চালাতে হবে। রামমোহন ও দ্বারকানাথের এই ধাবমান জুড়ি গাড়ির গতির সঙ্গে নবজাগরণের রথ চলেছিল এই পূর্বদেশে। 1817 হিন্দু কলেজ প্রতিষ্ঠা। বাবু দ্বারকানাথ ঠাকুর হিন্দু কলেজ প্রতিষ্ঠাকল্পে 10,000 টাকা দান করলেন। সতীদাহ প্রথা রদ। 1833 দ্বারকানাথ রামমোহনের চেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া কারবারের অবসান। 1835 মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। পাশ্চাত্য প্রধান চিকিৎসাবিদ্যা শিক্ষার জন্য দেশীয় ছাত্রদের উৎসাহিত করার উদ্দেশ্যে প্রিন্স দ্বারকানাথ 3 বছরের জন্য বাৎসরিক 2,000 টাকা দিবার প্রস্তাব করেন। প্রিন্স দ্বিতীয়বার বিলাত যাত্রা করছে। সঙ্গে 4 জন মেডিকেল ছাত্র তাঁরই খরচায় উচ্চশিক্ষার্থী চলেছে। আর তিনি ফিরবেন। প্রিন্স দ্বারকানাথের জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ এখন প্রধান পুরুষ এই বাড়িতে। সেই দেবেন্দ্রনাথ কিন্তু গগনের প্রথম তার পিতামহী অলকা সুন্দরীর মৃত্যুতে, তারপর সেই ঝড় এলো একখানি ছোট পত্ররূপে। কি ছিল সেই বাতাসে ভেসে আসা ছেঁড়া পাতায়? ইদং সর্বং যৎকিঞ্চিৎ জগত্যাং জগৎ। এই বিশ্বের সবকিছুই পরমেশ্বরের দ্বারা আবৃত। ত্যাগী তারা আত্মার পালন করো, কাহারও ধনের লোভ করিও না। এক নতুন আলোতে উদ্ভাসিত হল দেবেন্দ্রনাথের জীবন। দেবেন্দ্রনাথের নেতৃত্বে প্রতিষ্ঠিত হল তত্ত্ববোধিনী সভা, বাংলার সামাজিক ইতিহাসে উল্লেখযোগ্য পদক্ষেপ। তখন আলেকজান্ডার ডাফ প্রমুখ মিশনারিদের খ্রিস্ট ধর্ম প্রচারের সময়, হিন্দু সন্তানদের বিদ্রোহের সময়। এটা কাকে পুজো? ধর্মসভা কালী পুজো। ইউ মিন গুরু সভা?
গুড ইভিনিং ম্যাডাম। এত বড় আসপর্দা, মা কালীকে ম্যাডাম? এই মন্ডপ থেকে ভাগ বলা হয়। একদিকের এই বিকৃত উন্মাদনা, অন্যদিকে রক্ষণশীলদের সংস্কার বিমুখতা, দুই স্রোতের গতিরোধ করলেন দেবেন্দ্রনাথ। 1843 সালে ভ্রাতা গিরীন্দ্রনাথ সহ 21 জনকে নিয়ে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন দেবেন্দ্রনাথ। রাজনারায়ণ বসুর প্রেরণায় নবগোপাল মিত্রের উদ্যমে এবং ঠাকুরবাড়ির প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় শুরু হল হিন্দু মেলা। লক্ষ্যে এখন চঞ্চলা, কিন্তু সরস্বতীর বড় পুত্রদের তখন তিনি দান করেছেন দেশকে। সেই দান তার পুত্র কন্যারা দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরেন্দ্রনাথ, স্বর্ণকুমারী দেবী এবং রবীন্দ্রনাথ। সংস্কৃতির শোভন সুন্দর চারুলতা মহর্ষি ভবনের মাটি থেকে ঊর্ধ্বমুখী হয়ে আকাশকে ছোঁবে। এবারে সেই পর্ব। সংস্কারের অড্ডল খুলে দেয়া হল এই বাড়িটি। স্বদেশ চিন্তা, সাহিত্য ও সঙ্গীত চর্চার এক জীবন্ত পরিবেশ। যদুভট্টের কাছে গান শিখছেন বালক রবীন্দ্রনাথ। মাউসে পদতলে হইলেন নত, সহসা অলঙ্কৃতে পড়িল খসিয়া, জবকন্যিকার ফুল মহেশ চরণে। কিশোর রবীন্দ্রনাথ কুমার সম্ভব অনুবাদ করছেন। অন্য নারী অনুরক্ত নহে যেই জল, হেন পতি লাভ করো আশিস দেই, যাহার কথা কবু হয় না অন্যথা। রবীন্দ্রনাথের জ্যোতি দাদা একদিন প্রুফ দেখছিলেন তার দেখা সরোজিনী নাটকের। সহসা সেখানে রবীন্দ্রনাথের প্রবেশ। জ্যোতি দাদা, রবি, আয় আয়। রবি, শোন তো এখানটা। এই যে আমার সরোজিনীর পঞ্চম অঙ্কে রাজপুত মেয়েরা যেখানে চিতা প্রবেশ করবে, সেখানের এই বক্তৃতা কেমন লিখেছি শোন তো। ও আমি আগে দেখেছি জ্যোতি দাদা। পদ্য চলবে না ওখানে, পদ্য ছাড়া কিছুতেই জোর হবে না। সে কি উদ্দেশ তেমন তেজ হবে? আচ্ছা তুমি একবার শোনো। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, পরাণ সবিবে বিধবা বালা, চলুক চলুক চিতার আগুন, জুড়াবে এখনই প্রাণের জ্বালা। জ্ঞানাঙ্কুর আর্য দর্শন তত্ত্ববোধিনী বঙ্গদর্শনের পর রবীন্দ্রনাথের আত্মপ্রকাশের স্থায়ী আশ্রয় হল ভারতী পত্রিকা। এই পর্বে প্রথম বিলাত যাত্রা 1878। ফিরে এসে এই ঠাকুর বাড়ির ছাদে বাল্মীকি প্রতিভার অভিনয়। রাখো মিছে ও সব কথা, কাছে
মোদের এসো না করে থাক, চাইলে সব শাস্ত্র কথা, সময় বহে যায় যে। শোনো শোনো মিছে রোষ করো না। থামো থামো ঠাকুর, এই ছাড়ি মান। দর্শক হিসেবে ওই ছাদে উপস্থিত আছেন বঙ্কিমচন্দ্র, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, বিহারী লাল। এই আনন্দময় প্রেরণাতেই রবীন্দ্রনাথের যৌবনের কবিতাগুলি তখন ফুটে উঠছে। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। 1896 সালে কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশন। কবি নিজের দেওয়া সুরে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গাইলেন এই মহর্ষি ভবনের পক্ষে। শতাব্দীর ক্রান্তিকাল, বঙ্গভঙ্গির বিপুল উন্মাদনায় স্বদেশের আহ্বান। Partition of Bengal is a settled fact. 1905 বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে যখন গর্জে উঠল দেশ, সেদিন এই বাড়ি থেকেই রবীন্দ্রনাথের নেতৃত্বে রাখি বন্ধন উৎসবের শোভাযাত্রা। রবীন্দ্রনাথ চলেছেন গান গেয়ে, সঙ্গে দীনেন্দ্রনাথ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, ঠাকুর বাড়ির ছেলে। ঊনবিংশ শতাব্দী ও বিংশ শতাব্দীর সূচনায় নানা বিচিত্র ঘটনা ঘটেছে রবীন্দ্র জীবনে। একদিকে পর পর ব্যক্তিগত শোকের আঘাত, আবার আর একদিকে নিজের সৃষ্টির বাঁধ ভাঙা স্রোত। 1902 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কবি পত্নী মৃণালিনী দেবী। '1903 আদরিণী কন্যা রেণুকার মৃত্যু। '1905 মহর্ষি ভবনের প্রাণ পুরুষ দেবেন্দ্রনাথের প্রয়াণ। '1907 কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথের মৃত্যু। রবীন্দ্রনাথ এখন শান্তিনিকেতন বিদ্যালয়কে বিশ্বভারতীতে রূপান্তরের সাধনায় নিমগ্ন। আর এই ঠাকুর বাড়ির দক্ষিণের বারান্দায় অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, নন্দলাল বসু আরো অনেকে শিল্পচর্চায় নিযুক্ত। সেখানে হ্যাভেল সাহেব, আনন্দ কুমার স্বামী, ভগিনী নিবেদিতা, জাপানি চিত্রশিল্পীদের যাতায়াত। 1913 রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন। এশিয়ার প্রথম ব্যক্তি যিনি এই সম্মানের অধিকারী হলেন। কবির বিশ্বজয়ের সূচনা হল। নোবেল পুরস্কারের সমস্ত টাকা এবং তার গ্রন্থস্বত্ব তিনি দান করলেন বিশ্বভারতী প্রতিষ্ঠার জন্য। 1915 সম্মান এল রাজার কাছ থেকে। ব্রিটিশ সরকার নাইট উপাধিতে ভূষিত করলেন।
1917 এই বিচিত্রা ভবনে ডাকঘর নাটকের অভিনয় হল। এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো ওর ঘুম এলো। আমি বালকের শিয়ার কাছে বসবো। ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। ওর ঘুম এসেছে। এখন আকাশের তারা দিকে আলো আসুক। অমল, অমল, ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা দাও তোমার ফুল। অভিনয় শেষে সকলে একে একে উঠে আসছেন। শুধু গান্ধীজি মুদ্রিত নেত্রে বসে আছেন, নিস্তব্ধ, চোখে তার জল। '1919 13ই এপ্রিল, জালিয়ানওয়ালাবাগ। স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্তব্ধ করে দেবার দানবীয় আয়োজন। মনুষ্যত্বের এই চরম অবমাননায় তপ্ত হয়ে গেলেন কবি। প্রতিবাদের উপায় খুঁজতে গিয়ে তিনি প্রথমেই তীব্র ঘৃণায় বর্জন করলেন ইংরেজির দেওয়া স্যার। বারবার রাষ্ট্রনায়করা ছুটে এসেছেন কবির কাছে পরামর্শের জন্য। এসেছেন সুভাষচন্দ্র, জওহরলাল, মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি গুরুদেব বলে ডাকলেন রবীন্দ্রনাথকে। আর রবীন্দ্রনাথ তাকে বললেন, যদি আলো না ধরে আলো না ধরে, যদি ঝড় না তুলে আঘাত রাতে তোমার দেয় হবে, তবে বৎসরে কখন তোকে পাঁজর জ্বালিয়ে দিলে। লোকমান্য তিলক তাকে প্রেরণা দেন ভারতের দূত হয়ে বিদেশে যেতে। ভারতের কথা শোনালেন পৃথিবীকে, আর পৃথিবীর মানুষের নানা কীর্তি ও ধ্বংস দুই দেখলেন। প্রধানত মানুষের বিপুল উত্থান ও জয়যাত্রাও প্রত্যক্ষ করলেন। 1931 কবি চলেছেন গড়ের মাঠে মনুমেন্টের পাদদেশে বিরাট জনসভায় হিজলি ও চট্টগ্রামে নৃশংস ঘটনাবলীর প্রতিবাদ জানাতে। ব্রিটিশ শাসন যখন জনমতকে উপেক্ষা করে অনায়াসে বিভীষিকার বিস্তার করেছে, তখন তাদের রাষ্ট্রবিধির ভিত্তি জীর্ণ হয়ে গেছে। চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শারীরিক ললিত বায়ু, শোনাইতে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক নিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রাম তরে প্রস্তুত হয়েছে ঘরে ঘরে। শেষ জন্মদিনে উচ্চারণ করলেন মানুষের প্রতি বিশ্বাসের কথাও। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব, এই কথা আজ বলে যাব। প্রবল প্রতাপশালীর ক্ষমতা, মদমত্ততা, আত্মম্ভরিতা
যে নিরাপদ নয়, তারই প্রমাণ হবার দিন আজ সম্মুখে উপস্থিত হয়েছে। 1941 7ই আগস্ট 22শে শ্রাবণ 1348। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কবি, যিনি ছিলেন এই মহর্ষি ভবনের মহাদীপ্তিমান সূর্য। একটি মহাজীবন আমাদের দিয়ে গেল এক দীপ্যমান উত্তরাধিকার। সমকালের মহানবী যাত্রা স্থান পেল চিরকালের মানব ইতিহাসে। এই কথাটি মনে রেখো, তোমার এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমার এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শুকনো বনে আপন মনে, অনাদরে অবহেলায় গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, যখন আমার থেকে গেল ভেসেছিলেন ভাঙা ভেলায় গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান প্রদীপটা দিবি না ইলেকট্রিক এক প্রদীপটা দিই
ফিল্টার আমার তো এসি আছে। ইলেকট্রিক প্রদীপ একটা ধরা কি ইলেকট্রিক প্রদীপগুলো কি বেশি দিন চলে না? আমার থাক দেয়